প্রচণ্ড অসহ্যকর গরমে হঠাৎই ফুটোর স্কুলে গরমের ছুটি পড়ে যাওয়ায় আমি আর ফুটো ঠিক করলাম এবারের গরমের ছুটিতে কয়েকদিন গ্রামের মামার বাড়ির থেকে বেরিয়ে আসব। ঠিক যেমন কথা তেমন কাজ, আমি আর ফুটো বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ি স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। স্টেশনে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্টেশনের এক বড় ডিজিটাল ঘড়ির দিকে চোখ পড়তেই দেখি তখন সময় প্রায় সন্ধ্যে 7:30। কি ব্যাপার বলতো গপু, স্টেশনটা এত ফাঁকা লাগছে কেন? আমিও তো তাই ভাবছি। চল সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি, নয়তো আবার বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। এটা বলেই আমি আর ফুটো তাড়াহুড়ো করে স্টেশন থেকে বেরিয়ে আসি এবং স্টেশনের বাইরে বেরিয়ে স্টেশনের বাইরের দৃশ্যটা দেখে আমরা দুজনেই অবাক হয়ে যাই। স্টেশনের বাইরে একটাও গাড়ি ঘোড়া মানুষজন নেই। অন্ধকারে কিছু কুকুর সমানে ডেকে চলেছে। দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, তাও সেটাকে দেখে মনে হচ্ছে সেটা বন্ধ করার উপক্রম। ওই দেখ গপু, সামনে মনে হচ্ছে একটা চায়ের দোকান খোলা আছে। চল ওখানে গিয়ে জিজ্ঞাসা করি। এমনিতেও মামাবাড়ি এখান থেকে অনেকটা দূর, ও হেঁটে যাওয়া সম্ভব না। হ্যাঁ চল গিয়ে দেখি একটা গাড়ি পাওয়া যায় কিনা। বলছি কাকু, এখান থেকে বিলাসপুর যাওয়ার কি কোনো গাড়ি পাওয়া যাবে? কোথা থেকে আসছেন আপনারা বাবু? আর এত রাতে তো বিলাসপুরে যাওয়ার কোনো গাড়ি নেই। তাও একটু সামনের মোড়ের মাথায় এগিয়ে গিয়ে দেখুন, কপাল ভালো থাকলে গাড়ি পেলেও পেয়ে যেতে পারেন। চায়ের দোকানদারের কথা মতো আমি আর ফুটো মোড়ের মাথায় এসে দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে এবং এত রাতে রিক্সাওয়ালার সাথে বেশি ভাড়া নিয়ে কথা না বাড়িয়ে আমি আর ফুটো সোজা রিক্সায় উঠে বসলাম। বুঝলি ফুটো, কালকে সকালবেলায় তোর মামার বাড়ির পুরো গ্রামটা আমাকে একবার ঘুরিয়ে দেখাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই গ্রামে না একটা পুরনো রাজবাড়ি আছে বুঝলি, আমি এখনো পর্যন্ত ওখানে যাইনি। কালকে সকালবেলায় আমি একটু ওখানে ঘুরতে যাবো। হ্যাঁ, কথা বলতে বলতে কখন যে মামার বাড়ি পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না। রিক্সা থেকে সোজা নেমে বাড়ির গেটে গিয়ে ডাকতে শুরু করলাম। মামা, ও মামা, বাড়িতে আছো নাকি? ও, তোমরা দুজন এসে গেছো? হ্যাঁ মামি, আমরা এসে গেছি। কিরে, তোরা সেই সন্ধ্যাবেলা ফোন করে বললি তাতেই চলে আসবি, তো তোদের আসতে তো দেরি হলো কেন? আমি আর তোর মামি তো ভাবছিলাম তোদের আবার রাস্তায় কোনো বিপদ হলো না তো। বিপদ কই না তো। না না মামা, এমনি কোনো সমস্যা হয়নি। ওই স্টেশন থেকে বিলাসপুরের গাড়ি পেতে একটু অসুবিধা হয়েছিল। ও তাই বল। আয় আয়, ঘরে আয়, হাত মুখ ধুয়ে নে, মামি ভাত বেড়েছে, খেতে আয়। ট্রেনে এতটা জার্নি হওয়ার ফলে মামার কথা মতন সেদিন রাতে আমি আর ফুটো খেয়ে দিয়ে সোজা শুয়ে পড়ি। সকালবেলায় আগের দিন রাতের কথা মতো আমি আর ফুটো পুরো গ্রামটা ঘুরে দেখব বলে রেডি হয়ে যাই। হঠাৎ মামা আসে। কিরে, তোরা আবার সকালবেলা কোথাও বেরোচ্ছিস নাকি? ইয়ে মানে মামা, গোপুকে ওই গ্রামের রাজবাড়িতে একটু ঘুরিয়ে দেখাতাম। হ্যাঁ মামা, ফুটো বলছিল তোমাদের গ্রামে নাকি একটা পুরনো রাজবাড়ি আছে, তাই ভাবছিলাম ওই রাজবাড়ি থেকে একটু ঘুরে আসি। গ্রামের ওই রাজবাড়ির নামে অনেক ভৌতিক ঘটনা আছে। তোরা এখানে বেড়াতে এসেছিস, আনন্দ কর, ঘুরে বেড়া, সব জায়গায় যা, কিন্তু ভুল করে ওই রাজবাড়িতে যাস না, কারণ ওই জায়গাটা কিন্তু ভালো না। ইয়ে মানে মামা, ভৌতিক মানে ভূত আছে নাকি ওই বাড়িতে? হুস, ওইসব ভূত টুত বলে কিছু হয় না বুঝলি, এই সবই হলো মানুষের মনের ভয়। ভূত বলে কিছু হয় কি হয় না তা নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমি ওখানে যেতে বারণ করেছি মানে তোরা আর যাবি না। আচ্ছা আচ্ছা, যাবো না যাবো না। এ কি রে গপু, তুই আমাকে এই রাজবাড়ির সামনে কেন নিয়ে আসলি? মামা কিন্তু বলেছে এই বাড়িতে ভূত আছে, আমি যাব না। আরে আমি তোকে বললাম না ওইসব ভূত বলে কিছু হয় না, এই গ্রামের মানুষের মনের ভয় এইগুলো, বুঝলি। একবার ভিতরে চল, দেখবি কোনো ভয় নেই। না বাবা, আমি যাব না, তুই যা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আরে পাগল, এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, কিচ্ছু হবে না, চল চল। ফুটো যেতে রাজি না হলেও এক কথায় জোর করে ফুটোকে ওই বাড়িটার ভিতরে টেনে নিয়ে যাই। বাড়িটা বহু পুরনো, দেখেই মনে হচ্ছে এই বাড়িতে বহুদিন কেউ আসে না। বাড়ির মেন গেট খোলার সাথে সাথেই লক্ষ্য করলাম বাড়ির ভিতর থেকে সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসছে এবং হঠাৎই বাইরে কিছু কাক ডাকাডাকি শুরু করেছে। মেন গেট খুলেই ভিতরে ঢুকতেই লক্ষ্য করলাম সামনে কিছু একটা দেখা যাচ্ছে। আমি আর ফুটো একটু এগিয়ে যেতেই আমাদের আর বুঝতে বাকি রইল না
ওটা একটা সমাধি। কি লেখা আছে ওখানে? 1853 থেকে 1910, জন্ম 1853 ও মৃত্যু 1910। ব্যক্তির নাম ভৈরব চ্যাটার্জি। ও আচ্ছা, এইটা মনে হচ্ছে কোনো তান্ত্রিকের সমাধি, বুঝলি। বলতে না বলতেই পেছনে তাকিয়ে দেখি ফুটো নেই। এ কি, ফুটো কোথায় গেল? ফুটো, এ ফুটো! কিরে, তুই এখানে কি করছিস? আমি তোকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ফুটো, কি হয়েছে তোর? এমন করছিস কেন তুই? তোকে আমি বারবার মানা করেছিলাম না এখানে আসিস না? ফুটোর ওই অস্বাভাবিক আচরণ দেখে আমি আর ওখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে ফুটোকে নিয়ে সোজা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর হঠাৎই রাত্রেবেলায় ফুটোর প্রচণ্ড জ্বর আসে। কি রে ফুটো, হট করে তোরা তো জ্বর এলো কেন? জানি না মামা, আজকে সারাদিন একটু রোদের ভিতরে ঘোরাঘুরি করেছি তো, তাই হয়তো একটু জ্বর চলে এসছে। ফুটোর শরীরটা খারাপ হওয়ার কারণে সেদিন রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। হঠাৎই কোনো এক কারণবশত মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি ফুটো নেই। এত রাতে ফুটো কোথায় গেল? হঠাৎই ঘরের মেইন দরজার দিকে চোখ পড়তেই দেখি ঘরের দরজাটা খোলা এবং ফুটো সেই দরজা দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। কি হলো? ফুটো জ্বর গায়ে এই রাত্রেবেলায় কোথায় যাচ্ছে? ফুটো, এ ফুটো, কোথায় যাচ্ছিস এত রাতে? আমার কথার কোনো উত্তর না দিয়ে ফুটো সোজা হেঁটে বেরিয়ে গেল রাস্তার দিকে এবং আমিও তার পিছু করতে লাগলাম। কিছু দূর পেছন পেছন যাওয়ার পর লক্ষ্য করলাম ফুটো গ্রামের এক অচেনা বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে গেল। কি ব্যাপার, এত রাতে ফুটো এই বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে গেল কেন? এখানে কি ফুটোর চেনা জানা কেউ থাকে নাকি? না, একটু এগিয়ে গিয়ে দেখি তো এত রাতে ফুটো এইখানে কেন আসলো। ফুটো, তুই এটা কি করছিস? চোখের সামনে ফুটোর এই অস্বাভাবিক ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় এবং প্রচণ্ড ভয় পেয়ে আমি ওখান থেকে এক দৌড়ে পালিয়ে যাই। তারপরে আর আমার কিছু মনে নেই। সকালবেলায় ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি ফুটো আমার পাশে শুয়ে আছে, ঠিক যেমনটা কাল রাতে শুয়েছিল। কি বীভৎস স্বপ্ন দেখলাম এটা! কিন্তু এটা স্বপ্ন না সত্যি? এই ফুটো, তুই কি কাল রাতে কোথাও গেছিলি? হ্যাঁ, কি বলছিস বড়া? আমি আবার রাত্রেবেলায় কোথায় যাবো? কোথাও যাইনি? তাহলে এটা স্বপ্ন ছিল হয়তো। এই নাও চা খেয়ে নাও, তোমরা চা এনেছি তোমাদের জন্য। মামা কোথায় গেছে মামি? মামাকে তো দেখতে পাচ্ছি না। ও, তোমার মামা বাজার করতে গেছে, এক্ষুনি চলে আসবে হয়তো। জানো, আমাদের পাশের পাড়ার দাসবাবুর গলা থেকে রক্ত চুষে কে যেন বীভৎসভাবে মেরে ফেলেছে। গলা থেকে রক্ত চুষে মেরে ফেলেছে? এটা তো কোনো জন্তুর কাজ মনে হচ্ছে মামা। কিন্তু আমাদের গ্রামে তো কোনো জন্তুই নেই, তাহলে আক্রমণ করবে কি করে? বুঝলাম মামা, কাল রাতে আমিও এইরকম একটা স্বপ্ন দেখেছি। কি বলছিস তুই? তোদেরকে মানা করেছিলাম না ওই বাড়িতে যাবি না, তাও তোরা কেন গেছিলি ওই বাড়িতে? কেন মামা, ওই বাড়িতে কি আছে? সে অনেক ব্যাপার। ওই বাড়িতে এক শয়তান তান্ত্রিকের মৃতদেহ সমাধি দেওয়া আছে আর তার আত্মাকে সেখানে বন্দি করে রাখা আছে। আর ওই ঘরে যদি কেউ প্রবেশ করে তাহলে তার আত্মা মুক্তি পেয়ে যাবে। সেই অসাধু তান্ত্রিকের আত্মাই ফুটোর শরীরে প্রবেশ করেছে। তাহলে আমরা এখন কি করব মামা? চিন্তা করিস না, আমি এক তান্ত্রিককে জানি, এবার যা করার উনিই করতে পারেন। মামার কথা মতন রাত্রেবেলায় বাড়িতে তান্ত্রিক ডাকা হলো এবং সারা বাড়িতে ধূপের ধোঁয়া ছড়িয়ে তার যজ্ঞের সমস্ত আয়োজন করা হলো।
এবং যথারীতি ফুটোকে সামনে বসিয়ে তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো। ওং দশভূতে মুক্তি পিশাচৈ ছট হিং ক্রিং চণ্ডালো চণ্ডাল পিশাচে মুক্তি চামুণ্ডায় পিশাচ ছট। আমাকে ছাড়, ছেড়ে দে আমাকে, কেউ বাঁচবি না তোরা, ছেড়ে দে। ওং দশভূতে মুক্তি পিশাচৈ ছট। আমাকে ছাড়, না হলে আমি কাউকে ছাড়বো না। ছাড় মুক্তি আমাকে, ছাড়। পিশাচৈ ছট ছাড়, হিং ছাড়। মুক্তি চণ্ডালো চণ্ডাল পিশাচে মুক্তি চামুণ্ডায় পিশাচ ক্রিং চণ্ডালো চণ্ডাল চিৎকার করতে করতে পিশাচে হঠাৎ ফুটো মুক্তি অজ্ঞান হয়ে যায়। চামুণ্ডায়। ওর জ্ঞান ফেরে সকালবেলা। কি রে গপু, কাল রাতে কি আমার সাথে কিছু হয়েছিল নাকি রে? কই না তো। কি সব যেন দেখলাম, মনে হচ্ছে আগুন জ্বলছে, তান্ত্রিকে মন্ত্র পড়ছে। আরে না রে, তুই হয়তো ভুলভাল স্বপ্ন দেখেছিস। ওট ওট, হাত মুখ ধুয়ে নে, আজ বিকেলে ট্রেনে আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে নিচে কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।